সেটা হচ্ছে আমরা আজকে থেকে মাত্র কয়েকদিন আগে লক্ষ্য করেছি এই সরকার একটি আইন করতে যাচ্ছে, যে আইনটি তারা বিভিন্ন নামে বলেছে অর্ডিন্যান্স হয় সাধারণত। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইন্ডেমনিটি অ্যাক্ট। এখানে যারা আইন বিশেষজ্ঞ আছে তারা বলতে পারবেন, আমার যুক্তি খণ্ডন করতে পারবেন, এটা আমার মনে হয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে 100 দিন পরে এসে এই সরকারের কেন ইন্ডেমনিটি আইন পাস করতে হচ্ছে? এটা হচ্ছে আমার আছে মূল প্রশ্ন। দেখুন, এই সরকারটা 100 দিন পার করছে, আমরা এর জন্য অনেক আলোচনা করেছি, কোন আইনে এসেছে, কোন আইনে আসেনি। আমরা তো স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিচ্ছি, ডক্ট্রিন অফ নেসেসিটি। এই সরকার এসেছে ডক্ট্রিন অফ নেসেসিটি। এখানে কোন আইনের প্রশ্ন যদি কেউ তোলে, আমি বিরুদ্ধে ভাবে বলবো সেই প্রশ্নটা একটু বাতুলতা মাত্র। তাহলে সেটাই যদি সত্য হয়ে থাকে, তার কোন শক্তিতে এখানে এসে, তার আইনের শক্তিতে আছে সরকারের, তারা জনগণের শক্তিতে আছে, ক্ষমতায় রয়েছে। এবং 100 দিন এই প্রশ্ন যদি না উঠে থাকে যে এটা আইনসঙ্গত কি আইনসঙ্গত নয়, কেননা কেউ যুক্তিযুক্ত ভাবে এই প্রশ্ন তুলতে পারেনি, তাহলে আজকের সরকার কেন এই ইন্ডেমনিটি আইনের দিকে ধাবিত হচ্ছে? এটাই হচ্ছে আমার। আমরা যদি এই বিপ্লব পরবর্তী 100 দিনের যে ঘটনা প্রবাহ সেটা যদি বিশ্লেষণ করতে যায়, আমি মনে করি আজকে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি কেন বলছি, একটু সাইকোলজিতে যেতে হবে। একজন মানুষ কখন ইন্ডেমনিটি চায়? কিছু মনে করবেন না, আমি খোলাখুলি কথা বলি, একজন মানুষ ইন্ডেমনিটি চায় যদি মনস্তাত্ত্বিককে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেবে, মানুষ কোনো অপরাধ করলে সেই অপরাধ যখন অনুগত যায়, থাকতে চায়, তখন কিন্তু সে ইন্ডেমনিটি করে। তাহলে এই সরকারের নামে এই ভয় কেন ঢুকলো যে মানুষ তার আইনসঙ্গত অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কাজে সেটাকে কাটানোর জন্য একটি ইন্ডেমনিটি অ্যাড করতে হবে। আমি খোলাখুলি কথা, আমি কিন্তু এই কারো প্রতি কোনো কিছু ইঙ্গিত করছি না, আমি সাধারণভাবে সমস্যাটি নিয়ে আলোচনা করছি, কোন ব্যক্তির প্রতি আমি ইঙ্গিত করছি। এই সরকার মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে তারা এসেছে, তাদের হাতে পায়ে ধরে বাংলাদেশের মানুষ শিশুদের প্যারিস থেকে এখানে নিয়ে এসেছে, তাদের পছন্দসই লোকজন দিয়ে। এনজিও গভর্নমেন্ট, এটা একটা ইন্টারনাল কন্ট্রাডিকশন। এনজিও হলো নন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট দিয়ে গভর্নমেন্ট করে, এটা বড় কন্ট্রাডিকশন। কোন মানুষ প্রশ্ন করেছে, তাই না? তাহলে আজকে কেন এই সরকার, তাদের হৃদয়ে কেন তারা অনুভব করলো, অথবা তাদের মনে এই ভয়টা কেন ঢুকলো তাদেরকে একটি ইন্ডেমনিটি অ্যাক্ট করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে? আমি কিন্তু অত্যন্ত শক্তি। এই অবস্থায় তো 30-90 দিনে, 100 দিনে এই অবস্থায় তো এই সরকার যাওয়ার কথা নয়, যারা জনগণের আপত্তি করতে পারে। আমি আজকে যারা এখানে বক্তা ছিলেন, অনেকে চলে গিয়েছেন, এখানে হয়তো থাকার সময় হয়নি তাদের, তাদের কাছে আশা করি পৌঁছে যাবে কথাগুলো। আমি একটি অনুরোধ করবো, আমরা অনেক কথা বলেছি, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাটি আমি আজকে মিডিয়ার কাছে এক বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা 18 কোটি মানুষের কাছে এই সংখ্যাটি আপনারা পৌঁছে দেবেন। এটা একটা আশঙ্কার বিষয়। আমরা তো চাই যে এই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ হবে এবং বিপুল অথরিটি তারা অন্তর্বর্তীকালীন যে সংস্কার করবে, পরিবর্তন করবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে এবং জনগণের প্রতিনিধির হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে। এটাই যে বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, এর বাইরে তো কিছু নয়। তাহলে তারা এই কাজগুলো করতে গিয়ে হঠাৎ করে কেন তারা ইন্ডেমনিটি অ্যাক্টের প্রয়োজনীয়তা অনুভব করবে, সেই প্রশ্নটি আমি করছি। আমার বক্তব্য মোটামুটি শেষ। আমি ছোট্ট একটি বিষয় শুধু ইঙ্গিত দিয়ে আমি
আমি কথা শেষ করবো। আমি কাউকে বেশিক্ষণ এখানে বিলম্ব করাবো না, কারণ ইংরেজি ভাষায় একটা কথা আছে, ইংরেজি ভাষায় একটা কথা আছে, ব্রেভিটি অনেক পুরোনো কথা, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। কথা বেশি বললেই যে অনেক কথা বলা হয় তা না, এক দুই সেন্টেন্সে অনেক কথা বলা। দেখুন, এখানে 5ই আগস্ট ফেডারেল সরকার বেঁধে দিচ্ছে। এটা বিপ্লবী কি বিপ্লবী নয় সেই প্রশ্ন উঠছে আজকে অনেক। আমি যদি বলি যে 5ই আগস্টে গণভবন মানে তো জনতার, এবং বাংলাদেশের শুরুতে এটার নাম গণভবন কেন দেয়? একটি মাত্র কারণ, যে এখানে ক্ষমতার কোনো বড়াই নেই। যারা ক্ষমতায় আছে তারা আসলে ক্ষমতায় নেই। আমি ক্ষমতায় যাওয়াতে বিশ্বাস করি। আমি মনে করি যে মানুষের অনুভূতি নিয়ে, ভোট নিয়ে, সুষ্ঠু নিরপেক্ষ ভোট নিয়ে, সাজানো ভোট নিয়ে, মানুষের সত্যিকার ভোট নিয়ে যারা এই দেশ পরিচালনার দায়িত্বে যাবে তারাই সরকার করবে। ক্ষমতার কোনো বিষয়, ক্ষমতার কোনো বিষয় না। আমি ক্ষমতা জারি করবো, আমি ফ্ল্যাগ উড়াবো, আমি মার্সিডিজ গাড়ি দৌড়াবো, বিএমডব্লিউ গাড়ি দৌড়াবো, সরকারের মধ্যে বিএমডব্লিউ গাড়ি নিয়ে এখানে সেখানে যাবো, এবং কি বলে এটাকে রাজপ্রসাদের বসবাস। গণভবনের রাজপ্রসাদের খুব একটা ফারাক নাই, প্রায় সেরকম, কিন্তু এটাকে বলা হয়েছিল গণভবন, জনতার আবার শিকার তো। এবং দেখুন 5ই আগস্ট কিন্তু জনগণ যতই সমালোচনা করুন, কে ওখানে ঢুকেছে, কে কি ভেঙেছে, কে কি একটা টোকেন নিয়ে সেখান থেকে বের হয়ে গেছে, এটা কিন্তু বড় কথা নয়। আমি যেভাবে দেখি, যে দৃষ্টিভঙ্গি থেকে দেখি, মানে যখন আমরা প্রশ্ন করেছি আমি একটু উত্তর দিয়েছি, দেখো যে ঘটনাটি গণভবনে ঘটেছে সেটা সমালোচনার বিষয়, এটা গর্বের বিষয়। বাংলাদেশের মানুষ তাদের ভবনকে তারা পুনরায় তাদের অধিকার সেখানে প্রতিষ্ঠিত করেছে, সেটাই ছিল গণভবনের ঘটনা। কাজে এটাকে সঠিক দৃষ্টিভঙ্গি দিকে। এবং এটা যদি বিপ্লব না হয়, আমি জানি না বিপ্লবের আত্মসংখ্যা থাকতে পারে। 8ই আগস্টের শপথ গ্রহণ সেই বিপ্লবী ডেফিনেশনে হয়েছে, অথবা যারা ট্রেডিশনাল অর্থে বিপ্লব ব্যবহার করেন, যে শ্রেণী পরিবর্তন হতে হবে, কৃষক শ্রমিক, আর রাশিয়াতে তো বিপ্লব হয়েছে। আমি যদি আজকে প্রশ্ন করি, রাশিয়ান জাররা বিদায় হয়েছিল, কিন্তু নতুন জার কেন তো আপনার রাশিয়াতে সৃষ্টি হল? আজকের কঠিন কি নতুন জার নয়? সেখানে আমরা মুখে যত বড় কথাই বলি না, রাশিয়ার সত্যিকার কৃষক শ্রমিক, রাশিয়াতে সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন ছিল রেলওয়ে ট্রেড ইউনিয়ন, জানেন যে কথা, সেই সময় লেনিনের সময় সেই ট্রেড ইউনিয়ন যারা রেলগাড়ি চালাতো বরফের ভেতরে, সে এমন বরফ, সেই ট্রেনে যে ড্রাইভার যাত্রা শুরু করতো, সেই ট্রেনে এমন ঘটনা ঘটেছে, সেই ট্রেন যখন শত শত মাইল পার হয়ে সাইবেরিয়ার দিকে লাস্ট পয়েন্টে পৌঁছেছে, তখন দেখা গেছে সেই ড্রাইভার ট্রেনের সামনে মৃত। এভাবে তারা জীবন দিয়েছে শ্রমিক। তা আমার প্রশ্ন হচ্ছে, আজকের রাশিয়াতে এত বড় রেভলিউশন হয়েছে, যারা বিপ্লবের কথা বলেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, সেই বিপ্লবের ফলে তারা কি সত্যিকার ক্ষমতা পেয়েছিল? পায়নি। এবং রাশিয়াতে যে রেভলিউশন হয়েছিল, এটাকে যে চাইনিজের নাম দিয়েছিল মডার্ন রেভলিউশনিজম, সে মডার্ন রেভলিউশনিজমের মানে কি? সেখানে নতুন ধনিক শ্রেণী রাশিয়াতে, রাশিয়ার কমিউনিস্ট পার্টির উপরের স্তরের নেতা, তারা রাশিয়াতে লক্ষ কোটি টাকার মালিক হয়েছিল। তাই চাইনিজরা, তারা যারা তৃণমূলের কমিউনিজমে বিশ্বাস করে, তারা রাশিয়াকে নাম দিয়েছিল তারা মডার্ন রেভলিউশনিস্ট। কাজে আজকে বিপ্লব শব্দটি শুধু একটা আবিধানিক অর্থে অথবা একটা কাল্পনিক অর্থে ব্যবহার করবে, এটা সঠিক হবে না। বাংলাদেশের প্রেক্ষিতে বিপ্লব বলতে কি বোঝায় সেটা আমাদের
এবং 5ই অগাস্টের যে ঘটনা ঘটেছে আমরা বিশ্বাস করি সেটা ছিল জনগণের বক্তব্য বলে দীর্ঘ হয়ে যাচ্ছে, আমাকে সতর্ক করছেন, আমি বক্তব্য আর বাড়াবো না। আমার মূল যে বক্তব্য সেটা আমি বলে দিয়েছি। আমি উপসংহারে একটি কথা আমি না বলে সেটা হচ্ছে এই যে আজকের যে সংঘাত আমরা দেখতে পাচ্ছি 100 দিন পরে, এই সংঘাত কিন্তু আমাদের পরিহার করতে হবে। আমি একজন পদার্থবিদ হিসেবে আমাদের একটি চমৎকার একটি থিওরি আছে, সেটাকে বলে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ আমি যদি কোনো একটা কিছু অর্জন করতে যাই বিভিন্ন পথে সেখানে পৌঁছতে পারি, কিন্তু আমাকে ওই পথে নিতে হবে। যদি আমি থিওরিটিক্যালি যদি আমি সফল হতে চাই, আমাকে সেই পথটি নিতে হবে যে পথে বাধা সবচেয়ে কম। আজকে এই যে গুরু দায়িত্ব এসে পড়েছে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, আমি বিশ্বাস করি তাদেরকে এভাবে চিন্তা করতে হবে, they must take the path of least resistance. They must take the path of least resistance. এটা ফিজিক্সের সঙ্গেই হোক, ফিজিক্সের আরো অনেক সংজ্ঞা আছে যেটা সমাজ বিজ্ঞানে ব্যবহৃত হয়। আপনারা জানেন হাইজেনবার্গস প্রিন্সিপাল অফ আনসার্টেনিটিও কিন্তু সমাজ বিজ্ঞানে ব্যবহৃত হয়। আজকে আমি কথা বলবো এই সরকার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে প্রয়োজন হয় পাশ কাটিয়ে তারা তাদের যে মূল ম্যান্ডেটটা হচ্ছে এদেশে মানুষকে ভোটের অধিকার দিতে হবে এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে ততই মঙ্গল। আমার শেষ কথা হচ্ছে, আমি একটু ইতিহাসের পেছনে ফিরে যাই। একটি সময় এসেছিল 1971-এ যখন লক্ষ লক্ষ অনেক জীবন দিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে, যখন তারা জয়লাভ করে তারা বিজয়ের বেশি যখন বাংলাদেশে ফিরে এসেছিল, যখন সরকার গঠিত হয়েছিল, তখন আমরা কিন্তু একটি ভুল করেছিলাম। সেটা ছিল এমন একটি মুহূর্ত, যে মুহূর্তে কিন্তু আমরা অনেকে বলেছিলেন, যারা বক্তব্য দিয়েছেন একটু আগে চলে গিয়েছেন, তাদের যারা পূর্বসূরি ছিলেন তারাও কিন্তু বলেছিলেন 71-এর পরে আসুন আমরা সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করি। কিন্তু তখন একটি রাজনৈতিক দল সেই আবেদনে সাড়া দেয়। সেই একই রাজনৈতিক দল কিন্তু বিগত 15 বছর বাংলাদেশকে লুণ্ঠন করে তারা পালিয়ে